জীবন মানে স্ট্রাগল। আর যারা সত্যিকারের স্ট্রাগল করে আমার মনে হয় দিনের শেষে তারা কেউই খালি হাতে ফিরে যায় না। নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায়। কৃষ্টির পর্দায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা স্ট্রাগলের গল্প তো নিশ্চয়ই শোনাবো, যেটা দিয়ে আমি শুরু করলাম। তার সাথে আজকের এই পর্বের অন্যতম বিশেষত্ব হলো একজন খুব সাধারণ ছেলের ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠার জার্নি, সেই গল্প আপনারা শুনতে থাকুন। আমার সাথে রয়েছে আপনাদের সকলের প্রিয় পরিচিত মুখ অভিনেতা সায়ন রয়ান। তার সাথে শুনে নেব তার থেকে তার জীবনের গল্প, জানা অজানা এবং তার অভিনয় জার্নি। প্রথমে তোমাকে অনেক অনেক স্বাগত কৃষ্টিতে। যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমরা তো জেনারেলি যারা মানে তথাকথিত স্টার আর কি, তাদের স্ট্রাগল সম্পর্কে খুব জানি শুনি, কিন্তু যারা তোমার মতো মানে একদম মানে সত্যিকারে, আমি তোমাকে যেহেতু বেশি ক্লোজলি চিনি, আমি জানি যে কতটা স্ট্রাগল তুমি করেছো, এখনো করছো। এবং সেই গল্পটা আমি চাই দর্শকদের কাছেও আসুক, যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেখানে সবাই বলে যে পড়াশোনার পর চাকরিটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেইখান থেকে বেরিয়ে একটা অনিশ্চিত জগতে আমি বলবো এখানে একটা শুরু হলো তোমার স্ট্রাগল। একটু সেই গল্পটা একটু শুনবো। গল্প, সত্যি গল্প। হ্যাঁ, আর্টিস্ট মানেই একটা গল্প। আর্টিস্টের আরেক নামই গল্প বলা যেতে পারে। তো আমার শুরুটা আমার জন্ম বেসিক্যালি দিল্লি। আচ্ছা, যেহেতু বাবা আর্মিতে ছিল, তুমি জানো কিছুটা। হুম, তো সেই অর্থে আমার জন্ম দিল্লিতে। তো সেখান থেকে আমার গ্রামের বাড়ি আসা, গ্রাম থেকে শহরে আসা, শহর বলতে কিছুটা শহর, মফস্বল, গোবরডাঙ্গা, তারপরে এখন কলকাতা। তো গোবরডাঙ্গা মানেই সবাই জানে থিয়েটারের শহর। ওখানে নাটক, থিয়েটার চর্চাটা ভীষণ রকম ভাবে হয়। অনেক ভালো ভালো দল, ভালো ভালো শিল্পী বেরিয়েছে যেখান থেকে। সেখানে ছেলে আমি। আমি কতটা শিল্পী হতে পেরেছি জানি না, চেষ্টা করছি প্রত্যেকদিন। তো নেশাটা হয়েছে এই অভিনয় জগতে যাব বা ওই একটু লাইট আমার উপরে পড়বে, সেটা বলা যেতে পারে আমি যখন গ্রামের বাড়ি ছিলাম তখন। আচ্ছা, কিভাবে? ওখানে এখন তো যাত্রা খুব কমে গেছে, হ্যাঁ, বা স্টেজ শো গুলো, মাচা শো যেটাকে বলা হয়, এখনো মাচা শো হয় কিন্তু সেটা অন্য রকম। তো সেই অর্থে অনেক শিল্পীরা ওখানে একটা জায়গায় আসতো, জায়গাটার নাম ছিল কলাসীন। তো সেখানে শিল্পীরা আসতো, আমার মারা, বাবা, ফ্যামিলি দেখতে যেত, আমাকে নিয়ে যেত। আচ্ছা, আমি দৌড়াতাম গাড়ির পিছনে, ভ্যানের পিছনে, যে মারা যাচ্ছে আমিও পিছন পিছন যাব। কাকে দেখতে যাব? আমার একজনের নামই মনে আসে, যাকে আমি ভীষণ ভালোবাসি, আমাদের ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ, বোম্বাদা। তো তাকে দেখতে যাচ্ছে। তো তখন তো ছোটবেলায় এই টার্মগুলো শুনিনি যে শো দেখতে যাবো, সবাই আসবে, তখন ওইটা আমার বেশ মনে আছে। দিল্লি থেকে সবে তখন আমি এসেছি ওখানে। তো মারা যাচ্ছে, আমি ভ্যানের পিছনে দৌড়াচ্ছি। তারপরে সবাই বললো তোকে নিয়ে গেল না তো, ওখানে এটা আসবে, এই সিনেমা এরাম। তখন টিভিতে ওনারই সিনেমা চলছে, প্রতিবাদ চলছে, অনেক কিছু চলছে। তো আমার একদিন মনে হয়েছে যে কোনোদিন দেখতে পাবো না আমি। আর গোজার যে আমার যে গ্রামের বাড়িটা, ওটা এক্সপোজারটাও খুব কম। তারপরে এখন একটা জায়গায় এসেছি আমি, বা চেষ্টা করছি আসার, যেখানে ওই মানুষটিকে সামনে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি, আর চোখ থেকে টপটপ করে জল পড়ছে, যে এই মানুষটা হয়তো কিছুটা আমাকে চেনে, বা হয়তো কিছুক্ষণ আগে আমার একটা কাজ দেখে বেরোলো, আর এই মানুষটাকে একবার দেখার জন্য আমি কতটা ছুটেছি। তো এই ইচ্ছাগুলো থেকেই আমার এই কাজের জন্য এই খিদেটা তৈরি হয়েছে। তারপরে আসা হলো গোবরডাঙ্গা, যেখানে পড়াশুনো হলো। তারপরে নাটক তো একদম ছোট থেকে করতাম। মানে আমার প্রথম নাটক হলো অবাক জলপান, আচ্ছা, যেটা আমার গ্রামে করেছিলাম। তারপরে গোবরডাঙ্গায় এসে আমার নাটক করেছিলাম স্কুলে, যেটার নাম ছিল আলাদিনের আশ্চর্য প্রদীপ। আচ্ছা, সেখানে আমি জাদুকর হয়েছিলাম, আচ্ছা, নেগেটিভ। তো ওইটা আমার প্রথম নাটক। তারপরে তো বহু নাটক করেছি, শোজ করেছি, ইনফ্যাক্ট এখনো আমি করি। মানে আমার হোম টাউনে যাওয়ার একটাই রিজন, যে একটু দলে যাব, একটু অভিনয়ের সাথে আবার থাকবো মঞ্চ। আমি কলকাতা মানে শহরকালীন কোনো থিয়েটার দলের সাথে নেই। আচ্ছা, আমি এখনো মফস্বলে একটি দল আছে, যেখানে আমি চেতক, ওখানে আমি আছি। সময় খুব কম দিতে পারি, কিন্তু আছি। ওটার সাথে একটা অন্যরকম ওটার সাথে একটা টান আছে। অন্যরকম টান, মানে বাড়ি যাওয়ার কি রিজন, হ্যাঁ, মা, ফ্যামিলি তো আছেই, ওইটা আর একটা রিজন। ওটাও তো একটা হ্যাঁ, ফ্যামিলি। ওটাও একটা ফ্যামিলি, ভীষণ রকম বড় ফ্যামিলি। তো আরো বহু দলে আমি করেছি। তো ওই নাটক, ছোটবেলা থেকে নাটক, ওই
তোমাকে না ওই শোতে দেখলাম, তুমি না ওই চরিত্রটা করেছিলে, তুমি না রাখাল হয়েছিলে, তুমি না জাদুকর হয়েছিল, ওই যে ডাক শোনাটা, বা তুমি না পুলিশ, বাহ খুব ভালো করেছো, ওই যে খিদেটা, এই যে লোকে আমাকে চিনছে, এটা একটা অদ্ভুত ভালোবাসা। আমার মাকে বা বাবাকে সবাই বলছে তোমার ছেলেকে চিনি, কোথায় চিনি না, মঞ্চে দেখেছি। তো এইভাবে এই খিদেটা তৈরি হতে হতে আজকে এলাম। তারপরে তৈরি হলো কি, আমি কলেজ শেষ করছি, তখন সাডেনলি চলে এলো কোভিড। আচ্ছা। তো কোভিড চেঞ্জ এ লট, মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে জীবনে আমার। তার মধ্যে একটা, আজকে আমি একটু অভিনেতা হয়ে গেছি কিভাবে, তখন না অনেক কিছু ভাবার সময় পেয়েছিলাম যে আসলে আমি কি চাইছি। তো তারপরে ক্যামেরার পিছনে কাজ করা শুরু, বেশ কিছু সিনেমাতে আমার অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার, স্টোরি রাইটার অ্যাসিস্ট করেছি আমি। বম্বের কয়েকটা প্রোডাকশনের সাথে অ্যাসিস্ট করেছি, আরো কয়েকজন ডিরেক্টরের সাথে অ্যাসিস্ট করেছি, স্টোরি তো করেছি যেমন বললাম, ছোট ছোট ফিল্মে, শর্ট ফিল্মে ডিরেক্ট করেছি। তো এই করতে করতে তার সাথে সাথে তো আমি থিয়েটার করি, তারপরে মিউজিক ভিডিওস করতাম প্রচুর প্রচুর। আমাদের খুব পছন্দের আর্টিস্ট শান, অন্বেষাদি, তারপরে আরো মানে মনোময়দা, এরকম বহু আর্টিস্টের লিপসে আমি অ্যাজ এ অ্যাক্টর কাজ করেছি। তো সেটা তো চলছেই। তো সেটার সাথে সাথে কাজ করতে করতে মিউজিক ভিডিওসগুলো পাচ্ছি, ওইদিকে একটা আর্ন হচ্ছে আমার, তার সাথেই অ্যাসিস্ট করা, স্টোরি করা, এই সমস্ত কিছু চলছে। তো সাডেনলি কোভিডের সাথে সাথে এগুলো শুরু হলো। প্রথমে গোবরডাঙ্গা থেকে আমরা দুটো ফিল্ম বানালাম, শর্ট ফিল্ম। আচ্ছা। একটার নাম হলো আমি প্রলয়, আচ্ছা, সেখানে একটি ছেলেকে নিয়ে গল্প, আর আমি প্রলয়, আর একটা নামটা আমি মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেছে। তো ওই দুটো সিনেমা আমরা তৈরি করলাম, ওটা দেখালাম। ওই যে মানুষের ওই অ্যাওয়ার্ড শোতে যাওয়া, সিনেমার সাথে থাকা, প্রথম নন্দনে যাওয়া, এই যে বিষয়গুলো চলতে থাকে, রোটারি সদনে আমার ছবি স্ক্রিনিং হচ্ছে, ওই যে আস্তে আস্তে মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট হচ্ছে, ওই যে খিদেটা বাড়ছে, কলকাতার প্রতি ভালোবাসাটা আরো বাড়ছে, নন্দনের প্রতি ভালোবাসা বাড়ছে, নিজের সিনেমা ওখানে চলছে, এই আস্তে আস্তে না মানে এইভাবে চলছে ক্যামেরার পিছন থেকে নিয়ে। এবার মনে হচ্ছে যে এবার আমাকে ক্যামেরার সামনে আসতে হবে। আর আমার বাবাও ভীষণ রকম চাইতেন যে আমি যেন ক্যামেরার সামনে কাজ করি রাদার দ্যান ব্যাক ক্যামেরা। হ্যাঁ, একদমই। এত সুন্দর ছেলে দেখতে, সে তো সব বাবা মাই চাইবে একটু সামনেই আমার ছেলে আসুক। সেটা জানি না কতটা, তবে হ্যাঁ মানে বাবা ভীষণ রকম চাইতো। মানে আমি যখন আর্নিং মানি বা কিছু গিফট কিনে দেওয়া মা বাবাকে, সেগুলোতে মা হ্যাপি হতো, বাবাও হ্যাপি হতো, কিন্তু সামাও বলতো তোকে পর্দায় কবে দেখবে। তো হোপফুলি এখন কাজ করছি, বাবা দেখতে পাচ্ছে না, আবার দেখতে পাচ্ছে। বাবা নেই আমার সাথে, আমাদের সাথে, তবে আবার আছে এবং সবটা দেখতে পাচ্ছে, আমি জানি তুমি দেখছো। তো তো জিজ্ঞেস করতো কি করছিস, তারপরে বাবা তো 22 অগস্টে চলে যায়, ঠিক একদিন আগে আমার বার্থডে। তো বাবা চলে গেল অগস্টেই আমার প্রথম টেলিভিশন ছিল, আকাশ আটের একটি কাজে। আচ্ছা, প্রথম টেলিভিশন, মানে বাবা ওটা আমাকে গিফট দিয়ে যায় যে নেই এবার কর, এবার তো কর, এবার যাতে আমি দূর থেকে দেখতে পারি। তো সেইভাবে শুরু আমার টেলিভিশন জার্নি। তারপরে জিতে কাজ করা, জিতে প্রথম একটি সিরিয়াল করলাম, কোন গোপনে মন ভেসেছে বলে, সেখানে খুব ভালো একটি ট্র্যাক করতাম। তারপরে আসে 2025-এ আমার কাছে পরিণীতা, হ্যাঁ, যেটা আমাকে প্রচুর ভালোবাসা এনে দিয়েছে দর্শকদের। খুব ভালো টিম পেয়েছি একটা, পরিণীতার টিম মানে একটা খুব ভালো টিম, এটা এখন দর্শক জানে। আমাদের এখন বেঙ্গল টপার যাচ্ছে প্রায় আমার সিরিয়ালটা, খুব ভালো ভালো আর্টিস্ট, আমাদের ডিরেক্টর ভালো, সবাই খুবই ভালো। তো এটা আমার লাইফে এসছে। তারপরে সিনেমা, টিভিসি, তারপর এগুলো যেভাবে চলছে তো মানে কোভিড এর সময় থেকে তোমার ওই জিনিসটা মাথায় যে আমি এবার মানে ক্যামেরার সাথেই আমার জার্নিটা থাকবে। তখন সবে কলেজ শেষ হয়েছে, কি করব ভাবনা। তো আমরা একটা অনলাইন কোর্স করেছিলাম, যেটা হলো AFTRS, অস্ট্রেলিয়ান ফিল্ম টেলিভিশন রেডিও স্কুল, যেটা সাবজেক্ট ছিল আমার এসেনশিয়াল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মানে কিভাবে স্বল্প টাকায় সিনেমা বানানো যায়। আচ্ছা, মানে তোমার ভালোবাসা সবসময় ওইটাই ছিল, মানে সিনেমা, পর্দা, এটাই। মানে আমি যেটা দিয়ে শুরু করলাম যে ওই চাকরি করতে হবে 10টা 5টার কাজ, সেইটা তোমার ভেতরে ছিল, সেটা কোনোদিনই ছিল না। আর লাকিলি আমার বাড়িও আমাকে পুরো সাপোর্ট করেছে, এইটা খুব দরকার। হ্যাঁ, মানে আমার দাদা পুরোপুরি পড়াশুনো, সারাদিন ওর পড়াশুনো, সেই টিচিং প্রফেশন সবটা নিয়ে। সেখানে আমি একদমই একটা ডিফারেন্ট ক্যাটাগরি, যেখানে আমার ফ্যামিলিতে আমার বাবা একমাত্র চাকরি,
বাকি সবাই ভীষণ বিজনেস ওরিয়েন্টেড প্রফেশনে আছে। তো আরো অনেকে চাকরিজীবী আছে, হ্যাঁ কিন্তু বাবা একদমই অন্য অন্য সাবজেক্ট। কিন্তু বাবা কখনো চাইতো না যে আমি যে স্ট্রাগলটা করেছি, এই কষ্টটা, এটা আমার ছেলেরা কখনো করছে না। ফুল ফ্রিডম দিয়েছে অলওয়েজ, যে আচ্ছা তোর যেটা ভালোবাসিস তুই সেটা কর। আচ্ছা এবং এটাও ঠিক, আমার মনে হয় যে যাদের ভেতরে ওই শিল্পী সত্তাটা থাকে তাদের বোধহয় ওই 10টা 5টার ইয়েতে বাধাটা হ্যাঁ, খুব খুব মুশকিল। মুশকিল, খুব একদমই তাই। মুশকিল, মানে হ্যাঁ। আমি তো সবসময় ভাববো, যদি আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এভিয়েশনে, যেহেতু বাবা ওই ফিল্ডে ছিল আর্মি থেকে আসার পর। তো আমার তখন একটু ইচ্ছা হয়েছিল যে এভিয়েশনে যাই একবার। তখন তো অভিনয় যেরকম থিয়েটার করি, কিন্তু তখন এই আস্তে আস্তে বড় হচ্ছি, চাকরি বাকরি যদি। তো ওই একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তার জন্য একটাই জামা বানিয়েছিলাম আমি। সেই জামাটা আমি অনেক শুটিংয়ে পরেছি। জামাটার দাম হয়তো 10x আমি পেয়ে গেছি সেটা সব দিক থেকে। তো ওই জামাটা আমার জন্য লাকি, মানে ওই জামাটা পরে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রজেক্টও করে ফেলেছি, মানে আচ্ছা হ্যাঁ। কিন্তু ওটা বানিয়েছিলাম কিন্তু একটা ইন্টারভিউ দেবো বলে, এবং সামহাও হয়তো ইন্টারভিউ থেকে আমার কলও এসেছিল, কিন্তু সেটা অনেক অনেক প্রসেস থাকে অ্যাভিয়েশন, কিন্তু সেটা আর হয়নি, লাকিলি হয়নি। আমি হ্যাপি দ্যাট ওটা হয়নি। হ্যাঁ। তবে হ্যাঁ, মানে স্ট্রাগল, আমি এটাকে স্ট্রাগল হিসাবে দেখি না। কারণ এটা তো আমার মনে হয় আমরা যেটাকে ভালোবাসি করতে, তার জন্য এই স্ট্রাগলটাকে আমরা কোথাও গিয়ে এনজয়ও করি। যে দিনের শেষে এতটা স্ট্রাগলের পরে এটা হয়েছে, তার জন্য আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে মানে হ্যাপি থাকি, মানে মানসিক শান্তিটা থাকে। আমি তোমাকে আরেকটা যেটা বলবো, তুমি যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে, এবার আমরা সবাই কম বেশি জানি, যারা দূর থেকে জানি, যে এখানে অনেকটা পলিটিক্স থাকে, পিছনে একজন বড় কারুর হাত না থাকলে খুব চাপ হয়ে যায়। তোমার ক্ষেত্রে সেটা কতটা হয়েছে? দেখো, আমি এই ব্যাপারটাকে যেমন সাপোর্ট করি, যে একটা পলিটিক্যাল পাওয়ার বা তোমার প্রচুর কন্ট্যাক্ট থাকতে হবে, এটা সত্যি। দেখো, আমি যদি এটাকে একটু অন্যভাবে দেখি, এটা তোমাকে ম্যাক্সিমাম সবাই বলবে হ্যাঁ গো, প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর নেটওয়ার্কিং পাওয়ার লাগে, প্রচুর অনেক কিছু, প্রচুর সবাই চারপাশ থেকে চেপে ধরে, এগোতে দেয় না। কোনো একটা জায়গা দিয়ে এটা ঠিক। আবার যদি আমি একটু তোমাকে অন্যভাবে বলি, তুমি যখন, ইফ ইউ আর এ স্কুল টিচার, তুমি যদি একটু বেটার না পড়াও ছেলেমেয়েদের, একটু ওদেরকে ওই স্পেসটা না দাও, তাহলে কি হবে? ওরা তো তোমাকে ভুলে যাবে। তোমার পাশের একজন টিচারকে বলবে যে ওই ম্যাম আমাদের ভালো পড়ায়, ফান খেলার মাঝখান দিয়ে পড়ায়। তো ওটাও তো তুমি একটা নেটওয়ার্কিংই করছো, তোমার স্টুডেন্টরা পরের দিন। ঠিক ঠিক, মানে কিছু কিছু প্রাইভেটেও আমি দেখেছি ওই স্যারের কাছে পড়ার জন্য খুব, ওটা তো ওনার ক্যারি, তাই না? মানে উনি কিভাবে বিষয়টাকে নিচ্ছে। তো আমি এই নেটওয়ার্কিং বলো বা এই কিভাবে আমাদের, কি বললে তুমি এক্ষুনি ওই টার্মটা, পলিটিক্স একটা থাকে, তো আমি যদি মনে করি যে ওইটা একটা পলিটিক্স রয়ে যাওয়ার, তাহলে আমি যদি একটু আমার এই সারাউন্ডিং এর মধ্যে কারোর সাথে হাই হ্যালোটা বজায় রাখি এবং বলি কাজ দিয়ে, নট জাস্ট ওয়ার্ড, যে মনে রেখো, দাদা দেখো, দিদি দেখো, না, আমি যদি আমার কাজ দিয়ে বিষয়টাকে একটু ক্রিয়েট করতে পারি, আমার একটা কাজ পাঠিয়ে বলতে পারি দেখো, যদি ভালো লাগে আমাকে নিয়ে ভেবো, একদম। তো এটা যদি পলিটিক্স হয়, তো আই লাভ টু ডু পলিটিক্স। হ্যাঁ, মানে ইন এ গুড ওয়ে। পলিটিক্স আর গুড, কিন্তু ইন এ গুড ওয়ে। একদমই তাই। হ্যাঁ, তো এইটা আমার কাছে হলো গিয়ে গুড পলিটিক্স। কারণ দিনের শেষে কাজটা তো ইম্পর্টেন্ট, আর রয়ে যাওয়া ইম্পর্টেন্ট। আমার বাবা ভীষণ বলতো, মানে এটা খুব সুন্দর টার্ম, যে রয়ে যেতে হবে। প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ যাচ্ছে, কিন্তু রয়ে কজন যাচ্ছে? আর একটা বাবা বলতো যে রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে। এত সুন্দর শহর একদিনে তো তৈরি হয়নি। ঠিক কথা। তো এইটা আমি ভীষণ রকম বিশ্বাস করি। তো আমার মনে হয়, ধরো আমার যদি মনে হয় আজকে আমার কাজ নেই, আমি জানি আমার পরশুদিন কাজ আসবে, তো এই ওয়েট ফর গুড ওয়ার্ক, ওয়েট ফর গুড লাইফ, তো এইটা আমার কাছে পলিটিক্স না, এটা আমার কাছে ভালো। এই পলিটিক্সটা ভালো। আরেকটা যেটা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, একটা ভালো পজিশনে গিয়েও অনেক নায়িকা, অনেক নায়ককে দেখেছি যে দীর্ঘদিন ধরে কাজ নেই, তারা কমপ্লেন করছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে অনেক খারাপ স্টেপ নিচ্ছে। এই যে সিচুয়েশন গুলো, তোমার ক্ষেত্রে যেমন বললে যে আজকে কাজ নেই, পরশুদিন কাজ আসবে, কিন্তু কোনো সময় ধরো কাজ এটা হয়েছে লাস্ট মোমেন্টে তুমি জানলে যে তুমি বাদ পড়েছো, বা এই ধরনের? এটা হয়েছে এট দ্যাট টাইম। আমার মনে হয় যে কাজটা আমারই ছিল, বললো না যাকে নিল সে কি আমার থেকে বেটার। কিন্তু আমার মনে হয় তখনই এট দ্যাট টাইম, যে আমার মনে হয় আমাকে নিলে আমি ভালো করতাম।
কিন্তু যখন আমি পরে কোনোভাবে কাজটা আমার কাছে এলো, আমার মনে দুটো থট আছে, এই তো ভালোই করছে, একে নিয়েছে, ঠিক আছে। আবার আমার কাছে এটাও থট আছে, ভাগ্যিস করিনি। তো আচ্ছা। ভাগ্যিস করিনিটা আমার কাছে আসতেও আসে, হুম। আবার ও তো ভালোই করছে, ও ডিজার্ভিং আছে। তো আমি যদি দুটোর ফারাক বুঝে যাই, তাহলেই আমার আর কোনো ডিপ্রেশন আসবে না, আমার কিছু আসবে না। আমি জানি আমি তাহলে নেক্সট এর জন্য ওয়েট করি। একদম, মানে আমি যদি শুধু ভাবতে থাকি কেন হলো না, কেন কেন হলো হলো না, না, কেন হ্যাঁ। পেলাম না, কেন হলো নাটা সবার আসবে। হুম, হ্যাঁ, মানে যে পলিটিক্সে আসে সে হেরে গেলেও আসবে, কেন হলো না, কেন আমি তো সবটা এটা করেছি। সবার ক্ষেত্রে যে তো কেন যে হলো না, এটা তো হ্যাঁ, আমরা বলি, একদমই তাই। কিন্তু এটা তুমি যেটা বললে যে হুম। বিশ্লেষণ করে দেখাটা, একদম। যে ওটা যদি একবার লাইফটা না ভীষণ ইজি, মানে আমি হুম। মনে করি ইজি। আমি কি সুন্দর এখানে চারটে মানুষের সাথে কথা বলতে বলতে আসলাম, ওখানে একজন আমাকে বললো তোমাকে না খুব চেনা লাগছে, সবাই আমাকে চিনবে এরকমটা না, তার দোকান থেকে আমি একটা লস্যি কিনে খেলাম। এবার লাইফটা ভীষণ ইজি যদি আমি এনজয়টা করতে পারি, এবং ওই বিষয়টার ওই প্রসেস, আমাদের লাইফটা একটা প্রসেস, যে ফিল্ডে আছি সবটা একটা প্রসেস। তো আমি এবং যদি এই যে তুমি বললে লাইফটা খুব সুন্দর, কিন্তু সেটাকে বাঁচতে জানাটাও কিন্তু জানাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ এই যে তুমি 10টা মানুষের সাথে আমি কাজ করছি, আমার হ্যাঁ, একটা হ্যাঁ, ঘ্যাম, আমি হ্যাঁ। কেন ওর সাথে কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, কেউ যদি বলে তোমাকে চিনি, হ্যাঁ আমি একটা বিশাল হ্যাঁ, কিছু, এইটা যখনই এটা আমার এসে গেলে শেষ। মানে আমি হ্যাঁ ওই যেহেতু বিং এসআর কে ফ্যান, এসআর কে একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমার যদি মনে হয় আমি পৌঁছে গেছি, আমি করে ফেলেছি কিছু একটা, তাহলে আমি শেষ। তো আমার মনে হয় আমি যেন এই ভাবনাটা কোনোদিন না আসে। হ্যাঁ, ভালো কাজ করছি, ভেতর থেকে আমার ভালো লাগছে, সেটা ঠিক গুড আছে, ভাইবস হ্যাঁ। অনলি, তো ওটা ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে আমি পৌঁছে গেছি, আমি ভালো কিছু করে ফেলেছি, তাহলে তো সেইটা একটা এইটা আমি কোনোদিন আসুক চাই না। কারণ মানে মাঝে মাঝে মনে হয় যে আমি কি করছিলাম, সেখান থেকে এইটা করছি, কত মানুষ চিনছে আমাকে, এত ভালোবাসা, শোজ যাচ্ছি, মানুষ ছবি তুলছে, এটা তো একটা লাইফ। কিন্তু না, মানে যেমন আমার এই 27 বছর যেরকম আর কিছুদিন পর 28 হয়ে যাবে, তো সেরকমই আবার একটা ব্যাপার, এই স্টারডাম বা যে আস্তে আস্তে একটা স্টারডামের দিকে, এটাও একটা সময় ফিকে পড়বে, এটা অবশ্যই। শাহরুখ খানও 2-3-4টে ছবি ফ্লপ দিয়ে আবার ভালো ভালো সিনেমা বানিয়েছে, আবার পরেরটা তার কি হবে কেউ জানে না। তো সেখান থেকে এই যে গ্রাফটা, এটাকে যদি আমি বাঁচতে না পারি, এই গ্রাফে যদি আমি বাঁচতে না পারি, তাহলে আমার মনে হয় আমি শেষ। তো এই জন্য আমি ভীষণ বিশ্বাস করি যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, মাঝখানে একটু ছোটখাটো খারাপ এসে হাই হ্যালো বলে যাবে, হ্যাঁ সেটা কোনো। আরেকটা যেটা ভালো তুমি বললে, তোমার কাছে পরিণীতা, যেটা তোমাকে মানে তোমার ক্ষেত্রে অনেক পপুলারিটি দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে। সেইখানে মানে ওখানে অভিনয়ের যে এক্সপিরিয়েন্স, সবার সাথে একটা টার্মস, সেগুলো কিরকম ছিল? মানে পরিণীতা না একটা ফ্যামিলি, মানে ফ্যামিলি, মানে যেভাবে আমাদের রাইটাররা লিখছেন, আমাদের যেভাবে আমাদের রাইটার সৌভিকদা আছে, ডিরেকশন আছে ক্রিসদা, দে আর ভেরি গুড অ্যাট দেয়ার ওন ওয়ার্ক। আর যেভাবে আমাদের পুরো টিম খুব ভালো, এবং তার সাথে আমাদের যে মেটসরা আছে, মানে আমি যদি বলি আমাদের যে লিড করছে উদয়দা, মানে আমি তোমাকে বলবো, তুমি যদি একবার মানুষটির সাথে দেখা করো, তোমার মনে হবে যে এটা একটা এক্সপিরিয়েন্স। মানে উদয়দা হিমসেলফ ইজ এক্সপিরিয়েন্স। মানে প্রথম দিন গিয়ে মেকআপ রুমে গিয়ে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আমাদের মেকআপ রুম খুব সুন্দর সাজানো, সে একা হাতে সাজিয়েছে, এবং খুব কমফোর্ট জোন একটা পরিণীতা। মানে এত ছোট ছোট গল্প, এবং আমাদের কলেজ ট্র্যাক ছিল, কলেজের গল্প ছিল, তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু হচ্ছে, কখনো এই তো কখনো ওই। আর আমরা দুষ্টু ছিল, আমরা শুধু হিরোইনের সাথে দুষ্টুমি করতাম, এই ঝামেলা ঝঞ্ঝাট এইসব চলতো আমাদের মধ্যে। ওদের একটা টিম, আমাদের একটা টিম, তো এই ডিবেটটা চলতো। এবং সেখান থেকে মানে আমার যদি কি পাওনা বলি, তাহলে ফ্যামিলি, মানে ফ্যামিলি বলতে সব কাজ এক একটা ফ্যামিলি, এটা যেরকম সত্যি সেরকম না, মানে পরিণীতাটা আমার রয়ে যাবে। আমি যদি কালকে অনেক বেটার কিছুও পাই, ইফ আই এম ডুইং আ লিড, তাও আমার কাছে পরিণীতা মনে হচ্ছে এই জায়গাতেই থাকবে, এবং ওটা রয়ে যাবে। তো সত্যি দ্যাট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। মানে আমার 2025 আমার ওটা জানুয়ারি থেকেই আমি শুট করছিলাম, তো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে এখনো পর্যন্ত, এখনো এরপরেও আমি অনেক কাজ করেছি, মাঝখানে করেছি, ইনফ্যাক্ট এখনো করছি, কিন্তু ওটা আমার কাছে রয়ে যাওয়ার মতো একটা কাজ বলতে পারি। এটা তো রয়ে যাওয়ার মতো, কিন্তু এইখানে পরিণীতা সেটে কখনো বকা খাওয়া? বকা বলতে গিয়ে হ্যাঁ, বকা খেয়েছি। আচ্ছা, বকা মানে
যখন অনেক বন্ধু একসাথে হয়ে যায়, যখন একটা ফ্যামিলি হয়ে যায়, তখন ঠকাঠকিতে বাঁধবেই কাপ প্লেটে। বাট সবাই ভালো, কাপ প্লেট কখনো ভেঙে যায়নি, সুন্দর ছিল। বকা খেয়েছি, মানে আমরা এই পাশে খেলছি, প্রচুর হুল্লোড় হচ্ছে, ম্যাক্সিমাম যেহেতু আমরা সবাই সেম এজের, একটু 19-20 ওই দুষ্টুমি, খেলাধুলো চলছে, ব্লগিং চলছে, এসব চলছে, রিল চলছে। তো এইসব মাঝখানে শুনতে পেলাম পুরো সেট চলে এসছে আমাদের এখানে, শুটিং বন্ধ রেখে। কেন না, এখান থেকে প্রচুর হুল্লোড় আসছে, ওরা ভাবছে কি না কি হয়ে গেছে। এবার বকা কাকে বলে, তখন ইনস্ট্যান্ট কোনো বকা না। সেটে গেলাম, দেখছি ডিরেক্টর অনেকক্ষণ চুপ করে রয়েছে, কিছু একটা ভুল আমি করেছি বা কেউ, ব্যাস আমাকে বলছে না, কিন্তু এমন ভাবে বিষয়টা আসছে আমি বুঝতে পারছি ওইটা রিপারকেশন হচ্ছে, এটা আমারই দোষ, আমি কেন ওরকম করেছি। তবে মিষ্টি, মানে ওই ব্যাপারটা কখনো খুব কমফোর্ট, মানে খুব কমফোর্ট জোনে কাজ করেছি। হ্যাঁ, মানে এখনো স্টুডিও, মানে আমি স্টুডিওর পাশেই থাকি, তো স্টুডিওর সামনে দিয়ে মনে হয় যে আর 1-1.5 মাস হয়ে গেল আমি আপাতত নেই পরিণীতাতে, তো একটু মন খারাপ করে। বিশেষ করে উদয়দার জন্য করে, আমাদের পুরো টিমের জন্য করে, ওই সেটটার জন্য করে। তো হ্যাঁ, মানে মিস করি আর মিস করবো, এবং আশা করি খুব তাড়াতাড়ি নতুন প্রজেক্টও একটা আমি করছি বা করার কথা চলছে, এখনো জানি না কি হবে সেটা বলছি না। তবে ওখানে করলেও, মানে ওখানে গিয়েও হয়তো আমি মিস করবো, মানে ওই সেটটা, মানে ওটা এমনই একটা জায়গা তৈরি করে নিয়েছে নিজে। এবার এটা তো সিরিয়াল, এবার সিনেমা নিয়ে, সিনেমা বলতে গিয়ে সিনেমা আমি প্রচুর করেছিলাম। তুমি আমার দুটো স্ক্রিনিং এ গেছিলে, সেগুলোতে আমি একবার অ্যাসিস্ট করেছিলাম, অভিনয় করেছিলাম, বিজয়া দশমী, হ্যাঁ, আর একবার আমার লিখেছিলাম। তো সিনেমা আমি অনেকগুলোই করেছি, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম বিহাইন্ড দ্য ক্যামেরা, কোনোটাতে লেখা, তো কোনোটাতে অ্যাসিস্ট করা যায় এই বিষয় নিয়ে। এবার অভিনয় বলতে গিয়ে রিসেন্টলি করলাম, 2025-এই শুট করেছিলাম নায়িকা বলে। ওটাতে আমার সাথে অনেকে ভালো ভালো কাস্ট আছে, প্রিয়াঙ্কা দি আছে, ঈশা দি আছে, রিজওয়ান দা আছে, আমি আছি। তো ওটা এখনো পাবলিক হয়নি, মানে ওটা জাস্ট শুট অ্যান্ড অল কমপ্লিট, জানি না কবে রিলিজ হবে, হোপফুলি খুব তাড়াতাড়ি রিলিজ হোক একদম। আর তার সাথে আনটাইটেলড একটা প্রজেক্ট করলাম, যেখানে আমি নেগেটিভ লিড করেছি। আনটাইটেলড এই কারণেই বললাম, কারণ ওটারও কোনো পাবলিক রিভিউ অ্যাজ সাচ কিছু আসেনি। আচ্ছা, তবে হ্যাঁ, সবার প্রথম যে 4 জন মানুষকে বলবো তার মধ্যে তুমি। হ্যাঁ, তো এই একটা কাজ। আর এই আগের বছরেই একটা কাজ করেছিলাম সিনেমা, অ্যাক্টস অফ কাইন্ডনেস বলে, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল। তো সিনেমার ব্যাপারটাই, আর একটা কাজ চলছে এখন, মানে কথাবার্তা চলছে, যদি খুব তাড়াতাড়ি আমরা শুটে যাই তো হয়তো এই মান্থেই যাব। তো সিনেমা করতে চাইছি বেসিক্যালি, কারণ সিনেমাটাও ওই রয়ে যাওয়ার মতো একটা জিনিস। অবশ্যই হ্যাঁ, মানে সিরিয়ালটা কেন এত মানুষের পছন্দ বা যাই, কারণ আজকে করছি কালকে দেখাচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে সিনেমাটা না রয়ে যাবে একদম। হ্যাঁ, মানে আমাদের নেক্সট জেনারেশন এসেও দেখবে যে একদম একদম একদম। হ্যাঁ, তো তুমি কি একটু নেগেটিভ ক্যারেক্টার করতে বেশি ভালোবাসো, নাকি তোমার কাছে অফারটা বেশি আসে? অফারটা, মানে আমাকে না কখনো বাঙালি লাগে, আবার দাঁড়িয়ে রাখলে বাঙালি লাগে না। আচ্ছা, হ্যাঁ, নন বেঙ্গলি লাগে। তো সেখান থেকে কিছু ক্যারেক্টারস আছে, যেরকম আমি, আমার লং হেয়ার ছিল, তুমি দেখেছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের যখন প্রথম পরিচয় ছিল, আমার তোমার একটু বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি একটা সিরিজ করেছিলাম। আচ্ছা, সিরিজ মানে আমি যে 4 জনকে নিয়ে গল্প, তার মধ্যে আমি একজন ছিলাম, সৃজিত মুখার্জির ভূস্বর্গ ভয়ঙ্কর, ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর। তো সেখানে আমি ওমর আফজল বলে একটা ক্যারেক্টার করেছি। তো সেটা যেখানে ওই রজতাভ দত্ত, ওই রনিদা ছিল, প্ল্যানচেট করে বলতো ভুল হয়েছে, আমার মৃত্যু নিয়ে গল্পটা ছিল। তো সেখানে আমার খুব ছোট ক্যারেক্টার, কিন্তু মানুষ, ওটাতে আমার নেগেটিভ ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা, এত আমাকে পাঠাচ্ছে যে এটা তুই না, তোকে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, তার একটা কারণ আছে, কারণ আমি বলি এখানে, মানে খুব ছোট টাইমিং এ ছিল। আমি সিনেমাটা প্রচুরবার দেখেছি, তো আমি ফেলুদাকে পছন্দ করি। তোমার ওইটুকু সময়ের মধ্যে তোমার যে এক্সপ্রেশন ছিল, সেইটা মানে ওই বলে না, ওই জাদু এইটুকুতে দেখিয়ে দিতে হয়, সেটা তুমি দেখিয়েছো। মানে সেটা যখন আমি দেখি, আর আমরা ওই সিনটা একটু আসার আগে থেকে শুরু, এইবার শানকে দেখাবে, এবার শান আসবে, মানে আর মানে আমার বাড়ি থেকে তো কিছুক্ষণ আগে থেকে এইটাই তো সায়ন ছিল, না এটা ছিল না, আসবে, মানে সবাই খুব এক্সাইটেড। এবং যে তোমার এক্সপ্রেশনটা, এটা মানে আমি বলবো যে যারা দেখেছেন অনেকে, আবার আরেকবার দেখে এবার মিলিয়ে নিতে হবে। ভূস্বর্গ ভয়ঙ্কর, হ্যাঁ, ওটাও আমার কাছে, মানে আমি না, সবাই পেয়ে যাওয়াটাকে অ্যাজ সাচ একটা কাজ হিসাবে দেখে, যে আমি একটা
কাজ পেয়ে গেলাম, কাজটা আমি করে নিলাম। হুম কিন্তু আমি না প্রত্যেকটা কাজ নেওয়ার পরে বা কাজটা শুরু করার সময় আমি জাস্ট চোখ বন্ধ করে ভাবি where I am coming from। এই যে লাইনটা আমি যদি ভাবি তখন আমার মনে হয় যে এটাকে আমার বেস্ট করতে হবে, আমি এটা পেয়েছি, বাই গড গ্রেস আমি কাজটা পেয়েছি, আমাকে এটা ভালোভাবে করতে হবে। তো এবং আমি আরেকটা কথা বলবো যে আরেকজন মানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা আমি বলবো, ওনার প্রথম দিকে উনি কিন্তু প্রথমে ওই চোর ধরা পড়েছে, মার খাচ্ছে, মানে এই ধরনের ক্যারেক্টার গুলো থেকে ওনার জার্নি শুরু, এবং আজকে উনি একা একটা সিনেমা লিড করছেন। মানে সেটা মানে আমারও এটাই মনে হয় যে ধরো আমি রিসেন্টলি যে 2-3-4টে প্রজেক্ট করছি বা সবকটাতে প্রাইমারি করছি, এবং যে সিনেমাগুলো করলাম সেগুলোতে প্রাইমারি এবং দুটিতে আই ওয়াজ দ্য লিড। তো এই যে পাওনাটা আমার কাছে, তো আমার তো মনে হয় যে হ্যাঁ মানে আমি আমার জার্নি ওয়াইজ আমি যেভাবে যেটা পাচ্ছি, মানে আমার মনে হয় যদি আমি ইফ আই এম ডুইং দিস এনিওয়ান ক্যান ডু দিস। একদম। আর তুমি যে বলছো তুমি পাচ্ছো, এটাও একটু আগে তুমি যেটা বললে যে আলটিমেটলি কাজটা ম্যাটার করে, যে তুমি পাচ্ছো তো এই কারণেই যে কারণে তুমি ভালো অভিনয়টা মানুষকে দিতে পেরেছো, তারা পছন্দ করেছে, ওই জন্য তোমার কাছে ওই যে আমি নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথাটা যেটা বললাম যে ওই একটা মানে কিছু না রোল, এখন আমরা হয়তো এনাকে চিনতে পারছি, যিনি নওয়াজুদ্দিন সিদ্দিকী, মানে ওই একটা কিছু না থেকে একটা কিছু হয়ে ওঠা, সেটা কিন্তু ছোট ছোট ওই অভিনয় দক্ষতাগুলো, এক্সপ্রেশন আমি যেটা বলছিলাম, এগুলো থেকেই আসে। এবং কি বলতো, আর মানে আমার মনে হয় আমি যদি একবারে পেয়ে যাই, আমার পাবো না ওই ফিলটা, আমি কখনো পাবো চাইও না আমি, মানে আমার মনে হচ্ছে এইভাবেই পাই। মানে তোমাকে আমি বলছিলাম রিসেন্টলি আমি একটা কাজ পেয়েছিলাম, সেটা বলা যাবে না বলে বলতে পারছি, কিন্তু এটা এই বিষয়টাই তুললাম কারণ মানে আমার মনে হয় ওই কলটা আমি যখন পেয়েছি, আমার মনে হয় এরা আমাকে চেনে, এরা আমাকে ডাকছে কাজের জন্য, সে হোক না হোক, মানে তো আমি বিষয়টাকে ভীষণ রকম ভাবে নিই ভেতরে, নিজে ঠিক আছে সায়ন হচ্ছে, হবে হ্যাঁ একদম। এই দেড় से ही सही लेकिन होगा होना तो पड़ेगा ही। আর এইটাই আমার মনে হয় হুট করে কোনো জিনিস পেয়ে গেলে তার গুরুত্বটাও আমার মনে হয় কমে, সেটা সর্বক্ষেত্রে। মানে আমি ধরো আমি রিজিওনাল বিভিন্ন প্রজেক্ট করছি, মানে আমি হিন্দি কাজ করলাম, আমি অ্যাড করলাম হিন্দি রিসেন্টলি, মানে এবং খুব ভালো ডিরেক্টরের আন্ডারে, তো সেইগুলো আমার মনে হচ্ছে যে মানে আমার জন্ম দিল্লিতে, এবং আমার পছন্দের আর্টিস্টের জন্ম দিল্লিতে, কারণ যাকে দেখি সারাক্ষণ এটা করছে, ঠিক আছে ওর লাইফে একটা গৌরী খান আছে, কোন গৌরী খান মানে আমার জানি না এসেছে কিনা, আসবে হোপফুলি আসুক, হ্যাঁ তো আমার লাইফে একটা গৌরী খান আসবে, তো ওই ভাবনা চিন্তাটার মধ্যে দিয়ে আমি একটু ওই ভাসি, কিন্তু ভাসি মানে আমি ভেসে যাই না, আমি চাই একটু ভেসে থাকতে, আমি চাই যে মানুষ একটু কথা বলার আগে আমার সাথে যদি কেউ একটু আড্ডা মারে, অন্তত পক্ষে 2 মিনিট ভাবুক যে কি এই কথাটা বলবো, ঠিক, মানে আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারাটা পছন্দ করি না। আর একটা কথা, যে তুমি বলছিলে যে আজকে কিছু আর্টিস্ট কাজ করছে, কালকে তারা কাজ করছে না, মানে এটা আমি বলতে চাই যে প্রচুর ভালো আর্টিস্ট আছে যারা হয়তো কাজ করছে না, মানে আমার থেকে তো অনেক বেটার আর্টিস্ট আছে, কিন্তু আমার মনে হয় ওই যে ধরে রাখার যে ব্যাপারটা, ধরো মানে আমার সারাউন্ডিং কি হবে, আমি কার সাথে মিশবো, আমি কোন কাজটা করব, কোন কাজটা করলে আমার যে অডিয়েন্স আমাকে ভালোবেসে এই জায়গাটা দিয়েছে, বা তারা আমাকে ফলো করেছে বা ফলো করে, বা রাস্তায় দেখা হলে বলে ওই কাজটা দেখেছিলাম ভালো হয়েছিল, একদম আমি কি তাদের মানটা রাখতে পারছি, মানে এই শুজ, মানে আমার এখন দরকার, আমার একটু টাকা হলেই আমার সার্ভাইভটা করতে হবে, সার্ভাইভটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কলকাতার বুকে যারা একা থাকে সার্ভাইভ করে, তাদের সার্ভাইভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় যেটা দেখে মানুষ চিনছে আমাকে, আমি সেটাকে একটু ওয়াইজলি চুজ করি, কারণ ওটাই আমাকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাবে। তো ওই হারিয়ে যাওয়ার বা টিকে যাওয়ার মাঝখানে কাজ, মানে তুমি কোন কাজটা চুজ করছো, এটা ভীষণ। এটা আরেকটা জিনিস আমি জানতে চাইবো, যেটা হচ্ছে যে একজন অভিনেতাকে আরো বেশি পোক্ত এবং পলিশ করে তোলে থিয়েটার, যেটা তুমি, এটা কি তুমি মানে আমি বিশ্বাস করি, মানে কেন বলবো, ধরো আজকে আমি তোমার এখানে একটু আগে চলে এসেছি, কিন্তু তুমি টাইমেই এসেছো, আমি কেন আগে চলে এসেছি, মানে আমার মনে হয় না যে
এমন আজ পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত এমন কোথাও এমন হয়েছে, সেটা শুটিং বলো, সেটা আমার ইন্টারভিউজ বা যে কোনো সেশন বা মেন থিয়েটার, সেখানে আমি দেরি করে গেছি, কারণ আমি ডিসিপ্লিনটা আমাকে শিখিয়েছি থিয়েটার। একদমই মানে তাই। আমরা যারা থিয়েটার করে তারা সবাই জানে যে প্রথম ডিরেক্টর শেখায় জুতোটা দরজার বাইরে সুন্দর গুছিয়ে রাখবে, ফুল ট্র্যাকস্যুট প্যান্ট পরে আসবে, খোলামেলা জামা পরে আসবে যেখানে তোমার অ্যাক্টিভিটি করতে সুবিধা হয়। এগুলো থিয়েটারের ফার্স্ট রুল। গুরুকে প্রণাম করবে, ডিরেক্টর সব যে সে যা বলবে শুনবে। তো এই যে ব্যাপারটা, এই প্রসেসটা যেহেতু আমার অনেক ছোটবেলা থেকে চলেছে, এবং আমার মনে হচ্ছে ওইটার জন্য আমার অনেক হেল্প হয়েছে। মানে আমার কিছু আমি আগের দিন একটা শোতে গেছি, সেই শোতে আমি এত গেস্ট, আমাকে ওরা স্টেজে তুলবে, কেউ আসেনি, সবার আগে আমি চলে গেছি ওখানে। মানে কেউ আসেনি বলতে গিয়ে আমার টাইমিং 10:30 রাত, আমি ওখানে 9:30 8:30 পৌঁছে গেছি, 1 ঘন্টা আগে। কারণ আমার মনে যদি ট্রাফিক থাকে, যদি আমার দেরি হয়ে যায়, এবার এই বিষয়গুলো তো আমার নতুন পাওয়া। আমাকে কেউ ইনভাইট করছে, কেউ তার কিছু ওপেনিং আমাকে ডাকছে বা কোনো শোতে ডাকছে বা জাজ হিসাবে ডাকছে, সবটাই তো আমার কাছে নতুন। ঠিক। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, আমার এই প্রসেসে আমি আছি, আমি সবার আগে পৌঁছে যাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো ডিসিপ্লিনটাও, এবং আমি যতজন থিয়েটারের সাথে যুক্ত মানুষকে চিনি, আর সেই একটা বিশেষত তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি, তারা প্রচন্ড ডাউন টু আর্থ হয়, এবং এই মাটির সাথে থাকা যে বিষয়টা, সেটা মধ্যে থিয়েটারই শেখায়। মাটির সাথে থাকার ওই কারণ, মাটির ভাড়ে চা খেয়ে তো থিয়েটার চলে। থিয়েটার খুব স্বল্প টাকার, খুব স্বল্প জিনিসে হ্যাপি থাকার জিনিস। খুব স্বল্পতেই থিয়েটারের লোকজন খুশি থাকে, তাদের অনেকে সংসারও চলে যায়, অনেকে সংসার চলে থিয়েটার থেকে। তো সেখান থেকে কি হয় যে, যেহেতু এটা আমি একজনকে বলেছিলাম, সে খুব হেসেছে যে মাটির সাথে সোল কানেক্টেড কি করে তোরা এত, যে মাটির ভাড়ে চা খেয়ে থিয়েটার হয়, চা মানেই দুটো লেরো বিস্কুট আর চা, চাটা হয়তো একবারের জায়গায় দুবার আসে, কেউ এই দাদা খাওয়ালো তো কেউ এই দিদি খাওয়ালো, তো চাটা চললো। তো সেখান থেকে আমার মনে হয় ওই জন্যই মাটির মানুষ হয় ওরা। তারপরে যারা এখন তো থিয়েটারে অনেকে ভালো ভালো কাজ করছে, মানে ভীষণ ভালো ভালো কাজ করছে, তো সেখান থেকে হয়তো সেখান থেকেই এই ব্যাপারটা শুরু, যে না, ওদের বাহুল্য ব্যাপারটা অনেক কম থাকে, দেখানোর ব্যাপারটা কম থাকে। একদমই, এইটা আমি খুবই খেয়াল করেছি, ওই জন্য আমি বললাম যে ওরা ভীষণ নিজের মতো হয়। আসলে আলটিমেটলি দেখাবো কাকে, দেখাবো তো একজন। সেই আর একটা জিনিস আমি যেটা জানতে চাই, মানে আমার এটা জানার ইচ্ছে তোমার থেকে, যে বাংলা সিনেমা এখন আমরা দেখি যে হলে চলছে, কিন্তু অডিয়েন্স খুব কম। সেখানে মানে অডিয়েন্সকে হলে গিয়ে বাংলা সিনেমা দেখানো একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। এবার সেখানে আমি যেটা মনে করি, একটা কন্টেন্টের, একটা ভালো গল্পের একটা অভাব সেখানে আমার ফিল হয়েছে। সেখানে সেম জিনিসটা থিয়েটারের ক্ষেত্রেও মানুষের সংখ্যা অনেকটা আমার মনে হয়। এবার তোমার থেকে জানতে চাইবো। না, এবার আমার মনে হয় যে থিয়েটারে দর্শক আছে, মানে তুমি যদি ভালো থিয়েটার 4টে নাম জেনে তুমি যদি একাডেমির বাইরে গিয়ে দাঁড়াও, তুমি দেখতে পাবে তার টিকিট তুমি পাচ্ছ না। আচ্ছা, সেখানেও ভালো কাজ, তারা সেটাকে কতটা প্রচার করেছে, আবার ভালো কাজের প্রচার মৌখিক ভাবেই হয়ে যায়। এই থিয়েটারটা দেখিস খুব ভালো, ওই কাজটা দেখিস খুব ভালো, অমুক আর্টিস্ট আছে ওখানে, কেউ নবীন আর্টিস্ট আছে। থিয়েটারকে না, আমার মনে হয় থিয়েটার সবাইকে সমান জায়গা দেয়, সবাইকে সমান জায়গা দেয়। প্রচুর ভালো শিল্পী আছে যার নাম ছড়ায়, সে পরবর্তীকালে ভালো কাজ পায় সিনেমা জগতেও বা আমাদের সিরিজ, এখন এরকম অনেকেই আছে থিয়েটারের মানুষজন কাজ করছে। আমার মনে হয় যে একদম ঠিক আছে সব ডিভিশন, মানে সিনেমা এখন অনেক ভালো ভালো সিনেমা আসছে, বাংলা সিনেমা মানুষ, এই আমি রিসেন্টলি দেখলাম অদম্য, তো ভালো চলছে, খুব ভালো কাজ, দর্শক হাউসফুল করে কাজটা দেখছে। তো সেখান থেকে কে বলেছে ভালো সিনেমা হচ্ছে না, হয়তো ভালো সিনেমা হচ্ছে। এবার আমরা কতটা দেখতে পাচ্ছি, আমরা কতটা সুযোগ পাচ্ছি মানুষের এই 9 to 5 জীবনে, তারা কতটা সিনেমাকে দিতে পারছে, এবং নাটকও বা থিয়েটারও খুব ভালো রেসপন্স পাচ্ছে। মানে যারা এটা নিয়ে কাঁদছে যে দর্শক নেই, আসলে তারা ভালো কাজটা থেকে দূরে আছে, হয় তারা নিজেরা করছে না, বুঝতে পেরেছি, হয়তো নিজেরা দেখছে। আচ্ছা, মানে সবসময় ওই বলে না, অন্যকে দোষ দেওয়ার আগে নিজেরটা একটুখানি দেখো যে তুমি কি করছো। ভালো কাজ করলে তার মানে সেই ভালো কাজের জন্য আছে জায়গাটা আছে।
এবার এতক্ষণ তো তোমার অভিনয় নিয়ে এত অভিনয় যখন এই ছুটি কিছু নেই তখন তুমি কি করতে ভালোবাসো অভিনয়ের বাদে? তখন প্রথমত একটু বাড়িতে যেতে পছন্দ করি, মানে আমি একটু ওই হোমলি পার্সন। আচ্ছা কোনো কিছু নেই তো বাড়ি যাবো, আচ্ছা। হ্যাঁ আজকে অফ তো বাড়ি যাবো। হুম। তো আপাতত তো এখন আমার মেগা কিছু অন দা গো নেই, তো সেই জন্য একটু বাড়িতে বেশি সময় দেওয়া হচ্ছে। লেখালেখিটা আবার শুরু করেছি, যেহেতু একটা আচ্ছা সময় হ্যাঁ লিখতাম। লিখতে হ্যাঁ। হ্যাঁ, তো সেখান থেকে ওই লেখালেখির ব্যাপারটা আবার একটুখানি রিজিউম হয়েছে। তার সাথে থিয়েটার একটা নতুন শো নিয়ে চলছে, আর বাকি যে আর একটা মেগা নিয়ে কথা হচ্ছে, ওটা যদি আমি করি খুব তাড়াতাড়ি তাহলে ওইটা নয় করলাম, না হলে অন্যান্য কাজ যদি অ্যাড করছি, টিভি সিরিজ গুলো করছি। তো তার মাঝখানে একটু পড়াশুনো, আমার একটু পড়াশুনো কমই আছে, এটা আমি সবাইকে বলি। আমি একটু শিক্ষা আমার একটু কম আছে। আর পড়াশোনা করতে ভালো লাগে না? হ্যাঁ মানে হ্যাঁ, সারা জীবন যেগুলো ভালো লেগেছে সেগুলো পিছনে ছুটেছি, হ্যাঁ সেটাই কিন্তু তো ভালো। পড়াশোনাটাও হ্যাঁ, প্রয়োজন আমাদের, হ্যাঁ, সেটা পড়াশোনাটা প্রয়োজন। অবশ্যই, হ্যাঁ যে কোনো কাজে পড়াশোনা প্রয়োজন। তো হুম। নতুন কিছু বই, হ্যাঁ সেই পড়াশোনা, আর তার মাঝখানে লেখা। তো নিজে যেহেতু ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড কাজ করতে ভালো লাগে, তো আমি ওই নিয়ে একটা গল্প লিখছি আর কি। যদি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি তো আমি ভালো। ওটাই জানতে চাইছিলাম যে তোমার লেখা গল্পে লেখা নিয়ে কোনো স্ক্রিনে কোনো কাজ হ্যাঁ আসা? কাজ তো এখন রিসেন্টলি, আগে যা এসেছে তুমি সবটাই জানো। নতুন আর কিছুই সেইভাবে মানে এখনই কিছু না লিখছি, যদি কেউ করে, কারণ আমার তো ডিরেকশন করার কোনো ইচ্ছা নেই আপাতত। আচ্ছা অন্য কেউ যদি করতে চায়, দু একজনকে বলবো যে তারা যদি করতে চায় যেরকম আগে করেছে তাহলে করুক, সে আমাকেই কাস্ট করতে হবে। আমি আমার নিজের গল্পে কখনো নিজেকে কাস্ট করতে পারি না। হ্যাঁ আমি সবসময় চেয়েছি যে এরা কাজটা হোক, লিখেছি এরা মানুষ দেখুক। হ্যাঁ, তো এখন হয়তো একটু অভিনয়ের খিদেটা যেহেতু বেড়েছে, একদম তো সেহেতু হতেই পারে আমি বললাম আগে আমাকে দেখ না, একটু চরিত্রটা আমার মতো করে লিখেছি, বা আমার একটু দেখো আমার মতো করে লেখা আছে। তো ইচ্ছা আছে যে নিজের গল্পে যদি নিজে অভিনয় করতে পারি। বাকি তো অভিনয় যেরকম করার ইচ্ছা বা ওই খিদেটা তো রয়েছে, করছিও। এখন বাকি তো দেখা যাক কি হয়। তোমাকে মানে লাস্ট দুটো প্রশ্ন করবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাংঘাতিক একটা মেনটেন করো, এবং অভিনেতাদের একটা মেনটেন তো থাকে। এবারে এই যে লোভে পড়ে খাওয়ার লোভটাকে আটকাও কি করে? এটা মানে আমার মনে হয় সবাই জানতে চায়, আদৌ কি লোভী তুমি? আমি লোভে পড়ে খুব একটা আচ্ছা খাও না? খাও, এটা তোমাকে জাস্ট শুরুটা করলাম যাতে আমি চেঞ্জ করতে পারি। আমি লোভে পড়ে খাই। আমার ওখানকার তোমাকে মাখা সন্দেশ এনে একবার খাইয়েছিলাম, একদম এবার আর হলো না, ছিলাম না বলে। তবে আমি মনে মনে ভাবছিলাম তুমি কি আনবে। না আমি যেহেতু ছিলাম না, তাহলে আনতাম নেক্সট টাইম ডেফিনেটলি। তো এবার আমাদের ওখানে মিষ্টি ভীষণ ভালো, তো মিষ্টির একটা খিদে, মানে আমার মিষ্টি দেখলে আমি থাকতে পারি না। আচ্ছা, তো ওই একটা মিষ্টি তো খুব খারাপ শরীরের জন্য, তবে চেষ্টা করি মেনটেন করার, কিন্তু তার মাঝখানে মিষ্টি খেয়ে নেওয়া বা ভালো মন্দ খেলে দেখলে, মানে সুইট টুথটা খুবই আছে। একদমই আছে। আর মেনটেন অ্যাজ সাচ আমি প্রচুর করি, তবে এখন শুরু করেছি একটা কাজের জন্য একটু মেনটেন করতে হবে, আবার একটু ঠিকঠাক আসতে হবে। যেহেতু একটা শিডিউলের মধ্যে ছিলাম, এখন একটু ব্রেক হয়েছে, আবার নতুন কাজে ঢুকতে হবে, তো আবার একটা শিডিউলের মধ্যে ঢোকার ইচ্ছা, তো আবার মেনটেন, আর না খাওয়া দাওয়া ওইটা না, ওইটা খাওয়া যাবে না, তো এরকম একটা ব্যাপার ভেতরে চলছে। কিন্তু হ্যাঁ মেনটেন করাটা ভালো আমি মনে করি, মানে এবং মেনটেনের কথা বলতে যেটা আমার সবার আগে মনে পড়ে, যাকে ছোটবেলায় তোমাকে নিয়ে যাওয়া হতো না, সেই বুম্বাদা, মানে সেই দই শশা খেয়ে রয়েছে। এবং আমি একটি ইন্টারভিউতে দেখেছি তার বাড়িতে এত বড় একটা ডাইনিং টেবিল, সেখানে কদিন বসেছে ওখানে, হ্যাঁ, এবং তিনি খাচ্ছেন হচ্ছে দই আর শশা। মানে সেই জায়গা থেকে অনেকটা স্যাক্রিফাইসেরও তো আমার মনে হয়, ভীষণ রকম, মানে স্যাক্রিফাইস মানে কি বলতো, মানে আমার মনে হয় আমি যে কাজটা করছি, একদিন আমি এটা স্বপ্ন দেখছিলাম যে আমি এটা করব, তো আজকে আমি এটা করছি, তো অবশ্যই আমার উচিত সেটার জন্য কিছু কন্ট্রিবিউট করা। একদম এইটুকু তো, মানে আমি চাইছিলাম যেখানে আমাকে দেখা যাবে, আমি এখন তার মধ্যে রয়েছি, তো আমি যদি একটু কন্ট্রিবিউট না করি তাহলে কেউ একজন আমাকে পাপ দেবে। না এটার জন্য, কারণ আমি একটা সময় চাইতাম আমি নাই খাবো, সব মেয়েরাই চায়, কিন্তু ওই কচুরি দেখলে আমি থাকতে পারি না, ডিপ্রেশন হলে বিরিয়ানি খেয়ে নি, তারপর তো আমাকে আর কেউ নায়িকা করবে না। না একদমই তাই। এবং না খাওয়াটা না ভীষণ ইম্পর্টেন্ট, মানে তুমি খাও, সপ্তাহে এক দুদিন অবশ্যই খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সপ্তাহে 4 বার ডিপ্রেশন যদি বিরিয়ানি খাওয়ার জন্য হয়ে যায়, তাহলে তো মানে তুমি লোভে পড়ে কিছু খেতে পারো, তুমি জানো লোভকে না, মানে তোমাকে একদম এইটা আমি মানে
অনেক ইন্টারভিউতে অনেক ছোট ছোট রিলস আমি দেখেছি যে নায়িকারা, বম্বের নায়িকারাও বিশেষ করে, যে দেখে যতটা ভালো লাগে সে দেখার পেছনে যে মানে কতটা কষ্ট, এবং হ্যাঁ একদমই এবং তাই। আমার মতো ফুডি মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমার কন্ট্রোল, মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, মানে কারণ বেসিক্যালি তো উই আর আ সেলিং প্রোডাক্ট। হ্যাঁ মানে কেউ আমাদেরকে কেন দেখাচ্ছে, বিকজ তার সেল করার আছে আমাকে, তো তার জন্য তো আমার কিছু করতে হবে, নাহলে কিছু সে করতে আমার হবে, জন্য সে কেন ভাববে। একদম একদম তাই, তো এটাই রিজন, আর কিছু একদম না। একদম। তো এটাই। আর যেটা লাস্ট প্রশ্ন যেটা দিয়ে করবো সেটা হচ্ছে, প্রত্যেক অভিনেতার একটা ড্রিম ক্যারেক্টার থাকে যে এই কোনোদিন আমি সুযোগ পেলে এই ক্যারেক্টারটা প্লে করব, সেটা তোমার ক্ষেত্রে কি? সেটা পজিটিভ নেগেটিভ দুটোই জানতে চাই। দেখো, নেগেটিভ করার ইচ্ছা আমার আছে, হুম, আবার নেগেটিভ করার ইচ্ছা আপাতত একটু কম আছে, তার কারণ যাকে আমি দেখে ফলো আপ করে এখানে এসেছি, আমি তার লাইফ স্প্যানটা খুব পছন্দ করি। যে মেগা করতো, তারপরে সিনেমা করতো, কাউকে তো একটা দেখে এগোতে হবে। নিশ্চয়ই, হ্যাঁ। আমি দুটো মানুষকেই দেখে এগোই, চেষ্টা করি। হুম, হুম, একজন আমার বাবা, তার স্ট্রাগল, আর একজন এসআরকে। কারণ একজন আমাকে বলেছে যে এটা কর, আমি আছি। এবার এসআরকে তো আমাকে এটা বলেনি যে এটা কর, কিন্তু একজন সে এগিয়ে দেখি, দিয়েছে, হ্যাঁ। যে তুই করতে পারিস। এবার আমার খুব ভীষণ রকম ইচ্ছা নেগেটিভ করার ছিল, কারণ আমি এসআরকে যে আমাদের প্রথম দিকে সমস্ত কাজ, ঠিক আছে, বাজিগার, হুম, তারপরে হুম, 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 তো নেগেটিভ করেছে। হুম, হুম। তো ওরকম কিছু একটা ব্যাডাস কিছু আমি করব। আমি একটা কাজ করেছি রিসেন্টলি, ব্যাডাস, সেটা যেহেতু বলা যাবে না বলে সেই নেই ব্যাপারটা, যেন আমি বলছি না, তবে খুব তাড়াতাড়ি যদি আমাকে কেউ ফলো করে থাকে সে দেখতে পাবে আচ্ছা, কাজটা। তো একটা না, দুটো কাজ, এবং আচ্ছা। দুটোতেই আমি নেগেটিভ। নেগেটিভ, ওকে, আচ্ছা। তো সেখান থেকে বিশাল কিছু করার চেষ্টা করেছি তার মধ্যে। আর রিসেন্টলি যেটা এবার কিফে সিলেক্টেড হয়েছিল, সেখানেও এরম কাইন্ড অফ কিছু, যেহেতু ওটা ফেস্টিভ্যাল ফিল্ম তো বেশি কিছু বলা যাবে না, তবে নেগেটিভ করার ইচ্ছাটা ওখান থেকে বসিয়েছি কিছুটা। আচ্ছা, হ্যাঁ, আর এই পরিণীতাতেও কাইন্ড অফ আমরা নেগেটিভ করতাম, একটু হ্যাঁ, দুষ্টু মিষ্টি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওই নেগেটিভ না, আবার নেগেটিভ, হুম, তো হুম। সেটা করতাম। এইবার পজিটিভের দিকে কিছু কাজ আসছে, পজিটিভ করতে চাইছি, কারণ ওই যে যাকে দেখে ফলো করেছি সে মেগা করেছে, তারপর নেগেটিভ করেছে, এবার পজিটিভ করার ব্যাপারটা। তো আমি এখন চাইছি এবার একটু আমাদের এবার একটু পজিটিভে হ্যাঁ যাই। পজিটিভ এর জন্য একটুখানি লো বেয়ার দেখে একটুখানি কিউট থাকা, হ্যাঁ মানে নেক্সট ডোর বয়, ওটা তো আমার ছেলে, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। এরকম একটা ফিল যাতে হ্যাঁ এরকম আসে। একটা, মানে দেখেই মনে হয় না যে এই বয়ফ্রেন্ডটা টক্সিক বয়ফ্রেন্ড, হ্যাঁ, বা এ পুরো পুরো এই ব্যাপারটা চাইছি না আপাতত। তো লেটস সি কতটা কি করতে পারি পজিটিভ, না এবার ফুল পজিটিভের দিকেই আসার চেষ্টা। এবার বাকি আমার জন্য কি লেখা আছে এটাতে সেটা আমি জানি না, আর তবে আর যেটা তুমি বললে, যেটা আমার মনে হয় ওই পারে সবাই জানতে চাইবে, তুমি কিউট কিউট ব্যাপারটা বললে, এবং তোমার অনেক মেয়ে ফলোয়ার আছে সেটা আমি জানি। তুমি কত প্রপোজাল পাও, এবং মানে সায়ন রায়ন প্রেম করছে কিনা এটাও তো মানুষ জানতে চায়। প্রেম তাহলে তো আরো বেশি মানে প্রস্তাবটা আসবে। না, অনেকে ভাববে আমার জন্য সুযোগটা তাহলে এখনো আছে। না সুযোগের ব্যাপারটা নেই, মানে সুযোগের ব্যাপারটা নেই, মানে এখন আমি এই একজনের সাথে প্রেম করি, এন্ড দ্যাট ইজ ওয়ার্ক। আচ্ছা। হ্যাঁ, ওই ফেজটা কিছুটা কাটিয়ে এসেছি। হ্যাঁ, ওইগুলো অবশ্যই করেছি, ভীষণ রকম ভাবে করেছি, প্রচুর প্রপোজাল বা এইসব ব্যাপারগুলো আসেও, এটা আমার না সবারই আসে। হুম, তোমাকেও যথেষ্ট সুন্দরী দেখতে, তোমারও আসে, এটা বলবে না তুমি। সেটা পরে হ্যাঁ, একদিন তো আলোচনা হবে। তো সেই এবার এইগুলো আসবে, সেটা আমি অ্যাজ এ আর্টিস্ট বলে আসছে এরকমটা না। তো আমি যদি ব্যাপারটা গ্র্যাবড হয়ে যায়, তাহলে ব্যাপারটা হয়ে গেল শেষ। তবে আমি চাইছি না গ্র্যাবড হতে, আমি কাজ করতেই চাইছি। আর হ্যাঁ, প্রপোজাল আসে, মানে প্রথমে বলে দাদা ভাই তোমাকে আমার ভীষণ ভালো লাগে দিয়ে শুরু হয়। আচ্ছা। হ্যাঁ, একটা রিপ্লাই দিলেই পরেরটাই চলে আসে, তোমার নাম্বারটা দেবে। তো এইগুলো তো আছেই। এটা তো আচ্ছা, এটা এবার আমাদের এনজয় করার হ্যাঁ ব্যাপার না, এটা একদমই কিন্তু ভালো এনজয় লাগে। করি, কিন্তু আবার ওই দাদা ভাইটা আমি বেশি এনজয় করি। মানে প্রপোজ আসছে, কিন্তু সে বুঝতে পারছে না আমাকে কি বলে টেক্সট করবে, শুরু হয় এটা। এক্স্যাক্টলি। এবার আমার ম্যাক্সিমাম ফলোয়ার্স বা আমাদের মানে এই আমার এজ গ্যাপের ম্যাক্সিমাম ফলোয়ার্স তো টিনেজই, মানে হ্যাঁ, তো সেখান থেকে তাদের কথাবার্তা মানে ওইগুলোকেও আমি বেশ এনজয় করি, বাচ্চা তো ম্যাক্সিমাম। একদমই একদম। তো সেখান থেকে হ্যাঁ, মানে আমি পুরো বিষয়টাকে এনজয় করি। আবার সিঙ্গেল আছি আপাতত, এটাকেও আমি এনজয় করি, কারণ আমি তো এখন মানে আপাতত অপেক্ষা সেই পারফেক্ট গৌরী খান পারফেক্ট গৌরী খান একদম, কবে একদম। আসবে, মানে যে বিষয়টা বুঝবে বুঝবে যে একদম। এটা করে, এর এই মাসে এই ইনকাম, পরের মাসে 1 টাকা ইনকামও হতে পারে, তো এটা আমাকে বুঝতে হবে, আবার পরের মাসে 100 টাকা ইনকামও হতে পারে। তো এইটা এটাকে আমাকে এইটা মানে
পার্ট অ্যান্ড পার্সেল আমার মনে হয় সব শিল্পীর হ্যাঁ, জীবনে, হ্যাঁ। অভিনয় তো বিশেষ করে, যে থেকে যাওয়া। এইটা থেকে ওই আমার হ্যাঁ, কাজের বাবার মতো, কথায় যেটা, হ্যাঁ, হ্যাঁ কাজের যেরকম একটা থেকে যাওয়া আছে, সম্পর্কেও একটা থেকে যাওয়া আছে। একদম। তো ওরম থেকে যাওয়ার মানুষ আসুক সবার লাইফেই, আমি সেটাই চাই, আমার লাইফে আসুক, আমিও সেটা চাই। হুম। বলে না যে সবকা ভালা हो लेकिन একদম। शुरुआत मुझसे हो। একদম এটাই। একদম, না সবটা সুন্দর হোক তোমার জীবনে, গৌরী খান আসুক এবং আরো অনেক এসআরকের মতো মানে সুপার ডুপার হিট সিনেমাও সিনেমা আসুক, আসুক, কাজ আসুক, দুটোই সবার, আসুক, হ্যাঁ। দুটোই ভরে ভরে ওটা ওটা আসুক। আগে আসুক, ভালো কাজ আসুক আমাদের, আমার তোমার সবার, সবার ভালো কাজ, হ্যাঁ সবার ভালো হোক। একদম, সবকা ভালো হোক। হ্যাঁ। আর থ্যাংক ইউ অনেকটা সময় দেওয়ার জন্য, Thank আমার you, মন thank খুলে you. গল্প করে আমার খুব ভালো লাগলো। বেসিক্যালি আমরা বাঙালি একটু আড্ডা দিতে ভালোবাসি, আর এই ধরনের ইন্টারেস্টিং টপিক হলে তো সেই আড্ডা জমেই যায়। আপনারাও সাথে থাকুন এবং এরকম ইন্টারেস্টিং কথা, কনভারসেশন শুনতে থাকুন। খুব ভালো থাকুন। টাটা।